যেমন আজকে ঢাকা শহরে যে কথাটা হচ্ছে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আসছে, সরকার 48 ঘন্টা বেশি সময় চলে গেছে, এখনো শিক্ষামন্ত্রীর পক্ষে সরকার অবস্থান নিয়েছে। এবং এই ছাত্ররা একদিনের পরে প্রতিদিন বেরিয়ে আসছে, 2 দিন আজকে বেরিয়ে আসলো, আগামীকালকে বেরিয়ে আসবে। তার মানে সরকার দেখতে চাচ্ছে যে ছাত্র আরো বাড়ুক, তার মানে এটাই তো মবে পরিণত হবে। যে কোনো দিন যদি মবে পরিণত হয়, এবং তারা তো মব জাস্টিসে বলবে, তারা তো বলবে আমরা শিক্ষামন্ত্রীকে কালকে যদি বলে রাস্তাঘাটে অবরোধ করব, শিক্ষামন্ত্রীকে অফিসে যেতে দিব না। আপনি কি করবেন এই ছেলেদেরকে? কি করার হ্যাডম আপনার আসছে বলেন? পারবেন তাদেরকে এগুলি চালাইতে? পারবেন তাদেরকে গ্রেফতার করতে? আক্তার ভাই, বুঝে গেছে তাদের। আক্তার ভাই, do you really believe that Shiksha Mantri, is he a qualified and effective minister? কোয়ালিফাইড শব্দটাকে তো অপমান করা হবে যদি ওই তার বেলায় ব্যবহার করেন। তার বেলায় কোয়ালিফিকেশন কথাটা আনেন, কোয়ালিফিকেশন শব্দটাকে অবমূল্যায়ন করা হবে। He is a just even not bottom, just below the bottom. আপনি কি তাকে আমি একটা কথা বলি, আমি ইউজুয়ালি তাকে বলি মেন্টালি হ্যান্ডিক্যাপ। আমেরিকান ভাষায় তাই বলা হয়। ওকে। এবং আপনি কি জানেন, আমেরিকায় একটা কথা বলি আক্তার ভাই, এই অনলাইনে বহু লোকজন আমার কথা শুনছে, সাক্ষী রেখে বলি, 1993-তে সে রাস্তায় ছদ্মবেশে ঘোরা এক মহিলা পুলিশকে বেশ্যা মনে কইরা 20 টাকা দিছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই এহসানুল হক মিলনকে, আপনি এহসানুল হক মিলনের সাথে কোনদিন ব্যক্তিগতভাবে দেখা হলে বলেন, জেকব মিল্টন বলছে শাহিন রেস্টুরেন্টের সামনে থেকে তোমাকে গ্রেফতার করা হয়েছে, তুমি এক পুলিশ মহিলাকে $20 অফার করছিলা ওরাল সেক্স করার জন্য। এই মিলনকে। 1, 2, তার শিক্ষার দৌড় আপনাকে আমি বলি। আমরা বলি না, কথায় কথায় বলি না যে হাউ ডেয়ার ইউ আটার দ্যাট লাইন, হাউ ডেয়ার, বানানটা হবে হাউ ডেয়ার, DARE। এই মিলন আমার বাসায় এক টোকাই থাকতো, জাহিদেব সর্দার সাদি, তারে লেখছে হাউ ডিয়ার, DEAR। তো আমি কইলাম কি, তামিল লেখছি কিরে মিলন না, এটা কি হইলো? তারপরে লেখছে যে আমরা বলি না আর ইউ টিচিং মি, আর ইউ টিচিং মির জবাবে মিলন লেখছে আর ইউ লার্নিং মি। ভাই আমি এই কথা লুকায় বলতেছি না, আমি এখানে আপনি টাইমটা ঠিক করেন 1993 সাল না, এর আগে মনে হয় 93 সাল তো এমপি সে। না আমি ওই নির্বাচনের পরে তারে যখন করা হয়েছে, শিক্ষামন্ত্রী করা হয়েছে। হ্যাঁ, না আমি তার অ্যারেস্ট, ভাই আমি তার অ্যারেস্টের কথা বলছি, 92-93 সালে অ্যারেস্ট হয়েছে। ইব্রাহিম চৌধুরী আর আমি সারাই নিয়ে আসছিলাম 91 আগে হবে, আপনার টাইম ঠিক 91 আগে হবে। ওকে। তো এই ব্যক্তি অ্যারেস্ট হওয়া লোক এবং ওই অ্যারেস্ট রেকর্ড এখন পর্যন্ত আছে। আমি চিন্তা করতেছি এখন বোধহয় ছাইরা দেওয়ার সময় হয়েছে। এই বস্তুই যাই হোক, এখন আমি যেটা মনে করি আপনাকে, সরকার বিভিন্ন কারণে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন, এখন আপনাকে মনে করেন আওয়ামী লীগের সময় বদলি ছিল, বদলির জায়গায় এখনো ওখানে মাদক বন্ধ হচ্ছে না। ওখানে ভাই ওখানে এখন মাদক সম্রাট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আগে ছিল আব্দুর রহমান বদি, এখন হয়েছে সালাউদ্দিন আহমেদ। না এখন তো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এবং সবচেয়ে বড় হয়েছে পুলিশকে আবার ব্যবহার করা হচ্ছে। দেখেন নতুন ট্যাকটিক্সটা কি হয়েছে, পুলিশ 4-5টা ইয়াবা ধরে, ভাবখানা যেন এই 5টা ইয়াবে দিয়ে একটা থানা কাভার হয়, একটা থানায় যেন 5-7টা ইয়াবা দিয়াই। এখন পর্যন্ত দেখলাম না কোনো থানায় 1টা বা 2টা বেশি অ্যাকশন হয়েছে, এবং যে অ্যাকশন গুলো হয়েছে খুবই একদম দরিদ্র লেভেলের লোককে ধরে এনে
5-7টা ইয়াবা দিয়ে একটা চালান দিয়েছে, যাকে কোর্টও জামিন দিয়ে দিবে, আটকে রাখবে না 2-4-5-7-10 দিন পরে। এই যে আইওয়াশ, এই আইওয়াশটা হচ্ছে এই জন্য কিন্তু আসলে মব জাস্টিস দরকার। আমি মব সন্ত্রাস বলবো না, আমি কিন্তু মব জাস্টিসের পক্ষে। এবং আজকে ইয়াং টার্ক যারা আছে তারাকে আগায় আসতে হবে। আপনি এইভাবে তো আটকে রাখতে পারবেন না মানুষের প্রতি। আর কত আমরা ট্রাস্ট নষ্ট করে ফেলেছি। আপনি মব জাস্টিসের পক্ষে আক্তার ভাই? আমি তো 100% পক্ষে, মব জাস্টিসের 100% পক্ষে। কারণ মব জাস্টিস ছাড়া যে দেশে আইন নাই। আমি আজ থেকে 40 বছর আগে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, তিনি কিশোরগঞ্জে গিয়েছিলেন। আমার বক্তৃতায় বলেছিলাম, বিচারপতি আপনি জানেন না এদেশের মানুষ আপনাদের প্রতি কতটুকু কষ্টের কারণ। আপনারা প্রতিটা মানুষের মনে কি জানেন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আর জেগেছে সেই জনতা। আমি কিন্তু সেদিন অপেক্ষা আছি। আপনি বিচারপতি থেকে বলেন ন্যায় বিচার দূরে কথা, বিচারটা করুক। দেশে বিচারক যখন নষ্ট হয়ে যায়, বিচার ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তখন ওই সমাজ কখনোই টিকতে পারবে না রে ভাই। আজকে আমেরিকার যত কিছুই বলেন, আমেরিকাতেও কিন্তু ড্রাগস আছে। আমেরিকা তো সারাদিন আপনারা ড্রাগ এনফোর্সমেন্ট নিয়ে ফাইট করতেছেন, কিন্তু সেখানে ড্রাগ এনফোর্সমেন্ট আছে। আমেরিকা তো হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে বলে কিন্তু আপনি হিউম্যান রাইটস ডিফেন্ডার। যদি ভায়োলেট না হইতো তাহলে আপনি ডিফেন্ডার কত কষ্ট হইতো না। ওখানেও বিচার ব্যবস্থা আছে, ওখানেও মানুষ অপরাধ করে, কিন্তু অপরাধী জানে আমি ধরা খাবো। আর একটা মানুষ জানে আমার এই টাকা হারাবে না, আমার তসরুপ হবে না, সরকার নিশ্চিত করবে আমাকে কেউ অযথা হত্যা করতে পারবে না, আমার সম্পত্তিকে লুট করতে পারবে না, এই কনফিডেন্স আছে। কিন্তু আমার দেশে সেটা নাই। আমার দেশে বিচারের নামে যে প্রহসন হচ্ছে, বিচারের নামে যে বিভিন্নভাবে রিমোট কন্ট্রোলে বিচার হচ্ছে, এটা বড় দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমাদের সমস্ত শিক্ষিত লোকগুলা সো মাচ করাপ্ট, এথিক্যালি করাপ্ট, মেন্টালি করাপ্ট, ফিজিক্যালি তো করাপ্ট হয়ে আছেই। ধর্মশালার একটা মসজিদের ইমাম, ভাই দুঃখটা কি দেখেন, মসজিদের ইমাম পাওয়া যায় না যে ইমামটা সৎ। বাংলাদেশের ইমাম সমস্যা নাই, সমস্যা হচ্ছে ইসকনের পুরোহিতরা এখন বাইরে নাই মা ইমামদের ধাওয়ায়। না আমার কথাটা হচ্ছে ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত দিয়ে বলি, আমরা একটা লোক মানুষ পাই, আমার তো ধরেন আমাকে গ্রামে গঞ্জে স্কুল কলেজ মাদ্রাসা আমাকে চালাইতে হয়, কলেজ চালাইতে হয়, আমি দেখতেছি আমার বিচার ব্যবস্থা আমি দেখতেছি। আমি তো প্রতিদিন এই যে আমার কোর্টে যাচ্ছি, এমন তো মাসে 2-3 বার এখনো কোর্টে হাজিরা দিতে হয়, বুঝতে পারছেন না? দেই, কারণ কারো কাছে তো হাত মাগেনি, কারো কাছে বলি না আমার কেসগুলো উঠে ফেলো, কারো কাছে বলে নাই। যেমন আমি বললাম না যে আমি 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 চিকিৎসা পাই না, আমার এখন সিএমএস চিকিৎসা বন্ধ, কিন্তু আমি তো কারো কাছে বলতেছি না। তারপরেও তো আমি সেনাপ্রধানকে, আমার সামনে সেনাপ্রধানকে আমি ডিফেম করতে দিব না। আমি সেনাপ্রধানের পক্ষ নিব, সেনাপ্রধান কে আমার জানার দরকার নাই, কিন্তু সেনাপ্রধানের আমার ইনস্টিটিউশন, আমি সেনাপ্রধানের পক্ষে। সেনাপ্রধানের সম্মান জাতির সম্মান, সেনাপ্রধানের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব, সেনাবাহিনী প্রধান আমার সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর প্রধানকে আমার জানার দরকার নাই, কিন্তু সেনাবাহিনীর প্রধান যিনি চেয়ারে থাকবেন আমি তাকে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ দেশপ্রেমিক হিসাবে আমি তাকে সনদ দিবই। আপনি এটা করেন না করেন। কালকে আমি বলতেছিলাম ব্রিগেডিয়ার বাড়ি আপনার নিউ ইয়র্কে আছে, লন্ডনে, না রে ভাই উনি টেক্সাসে আছে, ডালাস টেক্সাসে। আচ্ছা আসেন, কালকে বলতেছিল যে স্যার আমি একটা ওভার দিয়ে যাচ্ছি, একটা প্যাসেঞ্জার নামাই দিব, আপনি করছেন। আমি একটা রেফারেন্স দিছিলাম আর কি 111 সময়, তার সম্বন্ধে বলছিলাম। সে কি টকশোতে আসছে? বাড়ি কি টকশোতে গেছে? না টকশোতে না, আমার সঙ্গে টেলিফোনে কথা বলছে। ওই আমি আমার একটা টকশোতে তাকে রেফারেন্স দিছিলাম যে ওই যে তারেক রহমান সাহেবের গায়ে যে হাত তুলছিল তখন আর্মির লোকেরা তাকে যে মারধর করছিল, সেটার ব্যাপারে বলছিলাম। অনেক অফিসারকে আমি অনুরোধ করেছিলাম প্রতিবাদ করার জন্য, বলার জন্য, কিন্তু কাউকে পাইনি, ইনক্লুডিং আমাদের বোন আজকের যে স্পিকার মেজর হাফিজ সাহেব, আমাদের জেনারেল মাহবুব সাহেব, আরো অনেক জেনারেল ছিলেন, তাদেরকে বলেছিলাম। জেনারেল মতিন ছিল আমাদের তৎকালীন আগের ম্যাডামের ওই দুর্নীতি দমনের তখন স্বরাষ্ট্র ছিল, বলছি, কিন্তু কেউ এটা বলে নাই। তখন আমি বাড়িকে বলছিলাম
বাড়ির উপরে আমি থ্রেট সৃষ্টি করেছিলাম, বাড়ি তুমি তোমার অফিসার থেকে বন্ধ করো, না হলে কিন্তু আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিব। কারণ তারেক রহমান তো ব্যক্তি না, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, যিনি বাংলাদেশের ঘোষণা দিয়ে গেছেন। এই বাংলাদেশ যার ঘোষণায় তৈরি হয়েছে, তার সন্তানের জন্য তো কোনো আইন অপরাধ থাকতে পারে না। তুমি তার গায়ে হাত তুলছো, এটা তো মেনে নেওয়া যাবে না। আমি তার বাড়ি কি বলছে, বাড়ি কি বলছিল, বাড়ি তখন কি বলছে? বাড়ি না, বাড়ি তখন টুক অ্যাকশন। বাড়ি বলতে স্যার এটা আমি অ্যাকসেপ্ট করি না, আমি এটা দেখবো স্যার। বাড়ি ডিড গুড জব, বাড়ি চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বিএনপি নেতাদের কিন্তু পাইনি। আমার তো বাড়িকে প্রেশার দেওয়ার কারণ ছিল, আমি তখন 111 এর জন্য আমি একজন 111 এর পক্ষে ছিলাম, বিভিন্ন কারণে, বিভিন্ন আঙ্গিক কারণে আমি একটা উদ্যোগী ছিলাম। এটা আমি অনেকগুলো মিটিং করেছিলাম, অনেকগুলা লোকের সঙ্গে আলোচনা করেছিলাম, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে আমরা এটাকে একটা ব্যালেন্সড ওয়েতে মার্শাল ল না দিয়ে, একটা সেমি কোয়াজি মার্শাল ল দিয়ে এটা করানো হয়েছিল। তখন আমার একটা রোল ছিল, এই জন্য আমি তারেক রহমান সাহেবকে অ্যারেস্ট করার ব্যাপারে আমাদের বক্তব্য নাই, কিন্তু যখন তার গায়ে হাত তুলছে, কোকর গায়ে হাত তুলছে, আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদটা আমি বললাম যে ব্রিগেডের বাড়িকে দিয়ে আমি এটা বন্ধ করতে পুরা পারি নাই, তো ব্রিগেডের বাড়ি চেষ্টা করেছে, ব্রিগেডের বাড়ি জেনারেল মঈন পর্যন্ত গিয়েছে। সেই কথাটা ব্রিগেডের বাড়িকে বলছিলাম যে আজকে তুমি বাংলাদেশে একটা পেট্রিয়ট অফিসার, বাংলাদেশে আমি যত অফিসার দেখেছি, ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পেট্রিয়ট অফিসার। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, রাজনৈতিক কারণে তুমি আজকে আমেরিকাতে ট্যাক্সি চালাও। এই যে আমাদের অবস্থা, যেখানে তুমি এখানে বাংলাদেশে একজন জেনারেল হয়ে, আমি এক্ষেত্রে আপনার সাথে, আপনি যে কথা বলছেন আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু বাড়ির নিজেরও খেসারত দেওয়ার মতো বহু কাজ করবার সে বলছে। সে আইডিওলজিক্যালি কিছু ভুল সিদ্ধান্ত নিছে। কারণ প্রতিটা মানুষ তো ফেরেশতা না, প্রতিটা মানুষ তো ফেরেশতা না। সে হয়তো তৎকালীন সময়ে, তবে গুড এন্ড ব্যাড ব্যালেন্স করলে আমি এখনো মনে করবো তার প্লাস সাইড আছে অনেক, প্রতিটা মানুষের আছে। আমিও ধোয়া তুলসী পাতা না, আপনিও হিউম্যান রাইটস তুলসী পাতা না, কিন্তু একটা কথা বলি মেজর আক্তার, এই কথাটাকে আপনি একত্রে মিলায়েন না। আমি জেকব মিল্টনের কোন খারাপ দিক বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্য বার্ডেন না। মেজর আক্তার নামের কোন ব্যক্তি, ভাই মেজর আক্তারের কোন ভাই 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 আক্তার ভাই একটু শেষ করতে দেন, তারপরে বলেন। দেখো ভাই, আমি শেষ করে দিচ্ছি না, আপনাকে শেষ করে দিচ্ছি না বলে কথা বলতেছি। ইউ হ্যাভ লট অফ গুডস পয়েন্ট, লট অফ স্ট্রং পয়েন্ট, ইউ আর এ প্যাট্রিয়ট, ইউ হ্যাভ দ্য এভরিথিং, বাট ইউ হ্যাভ ওয়ান ভেরি ভেরি উইকনেস এন্ড পয়েন্ট। সেটা হচ্ছে আপনি গালি দিয়ে কথা বলেন, আপনি ডাইরেক্টলি হিট করেন, ফলে এটা কিছু অনেককে আহত করে। এটা আপনার, এটাকে আমি গুড ক্যারেক্টার বলবো না, এটাকে আমি গুড কাজ বলবো না, কিন্তু আপনি মনে করেন ডাইরেক্টলি বলা। আমি মনে করি শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলাটাই বেটার, গোড়ায় গাড়ায় বলাচ্ছে। এবং আমি এই জন্য সংসদ দাঁড়িয়ে তৎকালীন স্পিকার হুমায়ুন রশিদ বলছিলাম, শুয়োরের বাচ্চা তুমি সংসদটাকে ধ্বংস করবে। আমি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম। আপনি তো এখানে বলেন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীকে বলছিলাম, শুয়োরের বাচ্চা তুমি বাংলাদেশ ধ্বংস করবা, তুমি পার্লামেন্টে ধ্বংস করবা। তারপর আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই, কারণ সংসদে এখন তারই ছেলে ডিজিএফআই ডিজি। যাই হোক, তারপরে আপনাকে আমি অনুরোধ করবো, আলোচনাগুলো আরো সুন্দর হবে, আরো প্রাঞ্জল হবে। কারণ আপনার শুনুন, আমাদের মধ্যে একটা জিনিস তো আছে, দেশপ্রেম তো আছে, আমরা ধান্দাবাজ না, কারো কাছে হাত পাতি না। আপনি কি আমার সাথে একমত কিনা, আপনি একটা জায়গায় একমত কিনা? আপনি মেজর আক্তার এবং আমি জেকব মিল্টন, ব্যক্তি জীবনে আপনি বা আমি পারফেক্ট না, আমাদের দুর্বলতা আছে দুই এক জায়গায়। যেমন আমি গালি দিয়ে কথা বলি, হয়তো বা এটা অনেকে কষ্ট পায়, কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো অ্যাকশন রাষ্ট্র বাংলাদেশের জন্য বার্ডেন কিনা? আপনি এমন কোন কাজ করেন নাই, আপনি মেজর আক্তার এমন কোন কাজ জীবনে করেন নাই যেটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের জন্য বার্ডেন, এমন কিছু আপনি করেন নাই, আমিও করি নাই। কিন্তু ব্রিগেডিয়ার বাড়ির মতো লোক
ব্রিগেডিয়ার বারের মতো লোক, জেনারেল মইনের মতো কুত্তার বাচ্চা, এরা জীবনে এমন অনেক কিছু করেছে যার জন্য পুরো বাংলাদেশটা আজও খেসারত দিচ্ছে। আপনি কি এটার সাথে একমত না? এখানে মঈনকে বললে আপনি 100% একমত। এখানে যদি আপনি জেনারেল মাসুদের কথা বলেন, আমি একমত। এখানে যদি তৎকালীন জেনারেল আমিনের কথা বলেন, যাকে বিহারি আমিন বলা হতো, তার কথা যদি বললাম একমত। আমি বাড়ি বেলা আংশিক। আর আপনি যদি জেনারেল শফি, জেনারেল আজিজ, জেনারেল ওয়াকার এদের কথা বলেন, এদের কথা যদি বলেন, তাহলে আপনি বলবেন এরা সব ফেরেশতা। জেনারেল আজিজকে যদি আমাকে কেউ যদি বলে যে তুমি যদি জীবনে কাউকে একটা রায় দেওয়ার সুযোগ পাও, ফাঁসি দেওয়ার রায়, তুমি কাকে দিবা? আমি তো স্ট্রেট বলবো জেনারেল আজিজকে দিব। এটা নিয়ে আমার কোনো রকম আমার ডিজার্ভ। এখন আমাকে একটু বলেন আক্তার ভাই, আপনার প্রশ্নটা আমি এবার আপনাকে ফিরে দেই। এই আজিজকে আওয়ামী লীগ ক্ষমতায় আইসা যদি আবার তার সেনাপ্রধান বানায়, আপনি কি তখন বলবেন যে সেনাপ্রধানকে আমার সম্মান করতেই হবে? আপনি কি বলবেন তখন? ভাই, শেখ হাসিনা যদি আরেকবার ক্ষমতায় আসে, আজিজকে কেন, কি বলবো বলেন না? শেখ হাসিনা থাকলে তো আপনি সম্মান না করে যাবেন কোথায়? আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আসতে হলে ওয়াশিংটন ডিসি ক্লিয়ারেন্স লাগবে। ওয়াশিংটন ডিসি ক্লিয়ারেন্স লাগলে এখন যেরকম মিল্টন ভাই ওখানে তার পক্ষে। আমি আপনাকে বলি ভাই, আমি আপনাকে বলি, আমি আপনার আক্তার ভাই, আমার আর আপনার আলোচনার ক্ষেত্রে ফিলোসফিক্যালি আমার আর আপনার ডিফারেন্স কিন্তু খুব কম। 98% অফ দ্য টাইম আমি আর আপনি কথা বলতে গেলে আমরা একটা জায়গায় চলে আসি, কারণ আমরা সেন্সিবল দিকগুলোকে অ্যাকসেপ্ট করি। ভুল হইলেও বলি হ্যাঁ এটা ভুল, আপডেট হইলেও আমরা আবার দুইজনে একমত হয়ে যাই। কিন্তু একটা জায়গায় আমি একমত হইতে পারি না, সেটা কি জানেন? আমি সেনাপ্রধানের চেয়ারটাকে সম্মান করি, কিন্তু এর অর্থ কি ওখানে একজন একটা কুত্তা গিয়া বসবে আজিজের মতো, আর আমি বলবো আমি এটারে সম্মান করি? কিন্তু সেটা আপনার প্রতিবাদ করার অধিকার আছে। প্রতিবাদ করার অধিকার আপনার আছে। সেনাপ্রধান যদি অযোগ্য ব্যক্তি হয়, প্রতিবাদ করার অধিকার আছে। তো আমি যেটা শুধু অযোগ্য না ভাই, শুধু অযোগ্য না, অযোগ্য, অথর্ব, আনফিট, করাপ্ট, and agreed everything you can say, and enemy of the state. Personally you cannot attack. Okay, কিন্তু আমি পার্সোনালি ওয়াকারুজ্জামান মেবি ইনএফিশিয়েন্ট, মেবি আপনার ভাষায় সব ঠিক আছে, but he cannot be son of a bitch, he cannot be কুত্তার বাচ্চা, he cannot be শুয়োরের বাচ্চা। That is a personal. আমি এটা প্রতিবাদ করবই ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি একমত না, আমি আপনার প্রতিবাদটাকে আমি গ্রহণ করলাম, আমি এটা গ্রহণ করলাম। কিন্তু একটা কথা বলি আক্তার ভাই, আপনি আমার আর আপনার আলোচনার জন্য, আমি সেনাবাহিনীতে এটা এই কালচারটা আছে, কালচার না, ইটস এ ল। লেফটেন্যান্ট টু ক্যাপ্টেন, ক্যাপ্টেন টু মেজর, মেজর টু লেফটেন্যান্ট কর্নেল, এই যত প্রমোশন হয়, এই প্রমোশন হওয়ার আগে তাদের মেডিকেল ফিটনেস দেখে, ফিজিক্যাল ফিটনেস দেখে, মেডিকেল এন্ড ফিজিক্যাল ফিটনেস দেখে। বাংলাদেশের ইতিহাসে বাইপাস হইছে, ওপেন হার্ট সার্জারি হইছে, এবং কিংস কলেজে অ্যাডমিশন পরীক্ষায় ফেল করছে, তারে ডোনেশন দিয়ে ভর্তি করানো হয়েছে। এমন লোককে সেনাপ্রধান করছে যেই লোক 2009 সালে 17 এপ্রিল 17 বেঙ্গল নিয়া আর সামনে 57 জন অফিসারকে মাইরা ফেলাইতে হয়েছে, সে তারাই আসছিল, আপায় ভিতরে যাইতে না কইছে কইয়া। এই লোকরে এথিক্যালি সেনাপ্রধান বানাইছেন। আমি যদি ইউনিফর্মের এই কান্দে পিপস লাগাই অফিসার হইতাম, আমি তারা সেলুট করতে পারতাম না, কারণ আমার হাত ওইখানে যাইতো না। আমার প্রশ্ন হইলো, শেখ হাসিনার সময়ে তাকে যখন সেনাপ্রধান বানানো হইলো, তখন আপনারা কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? আপনি কি তখন অঙ্গুল চুষছিলেন? আপনি কি তখন অঙ্গুল চুষছিলেন? ভাই না, আমি
স্টেট ডিপার্টমেন্টে যেদিন ওয়াকারকে সেনাপ্রধান করা হয়েছে, আপনি আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই। আপনি সিএসপিএম এ গিয়া আপনি ওইটা খুঁজে বাইর করেন। ইট ইজ মি, আমি বলছি যে ইন্ডিয়া অ্যাপয়েন্টেড এ গাই টুক ওভার এজ এ চিফ অফ আর্মি স্টাফ। আমি বলছি, আপনি আমারে যদি বলেন আপনি কি আঙুল চুষছেন, না, গত 50 বছরে নামধারী লোকগুলা আঙুল চুষছে, কিন্তু আমি স্টেট ডিপার্টমেন্টে এই কথাটা বলছি। আপনি আঙ্গুলটা তুলেছেন আর ওরা আঙ্গুলটা চুষছে, কারণ ওই সময় কেউ বলে নাই, ইভেন কি পলিটিক্যাল পার্টি পর্যন্ত আপত্তি করে নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো কতগুলো জিনিস তারা সাহসী পায় না। একটা সচিব প্রমোশন হলে রাজনৈতিক দলগুলোর কথা বলা দরকার, একটা পদায়ন হলে কথা বলার দরকার, একটা মন্ত্রী পরিষদ তৈরি হলে বলে মন্ত্রীদের চুল ছেড়া সংসদে বিচার করা দরকার, এই মন্ত্রীটার যোগ্যতা আছে কিনা কথা বলার দরকার। ভাই, আমি আর আপনি বিষয় থেকে সরে গেছি। আপনি একটা কথা বলছেন, আপনি আমাকে প্রমিস করেন শুক্রবার দিন কোন দাওয়াত আপনি নেবেন না, এই আলোচনাটা আপনি আমার সাথে শেষ করবেন এই শুক্রবারে। ওকে, শুরু করার সময় বলেন। আমি রাত্র 10:30টার সময় আমি আপনাকে পিক করবো। ওকে, কিন্তু আপনি আমাকে একটা প্রমিস করেন, আমার আজকের আলোচনাটা আমি কন্টিনিউ করব না, আর 5 মিনিট আমি কথা বলতে পারবো। এখন আমি আর আপনি 5 মিনিট একটু ডেভোট করি বর্তমানে মব জাস্টিস। আমার একটা জিনিস কিন্তু আমি পছন্দ করছি, আমারে আর আপনারে অনেক অপছন্দ করার কারণেই আমিও মব জাস্টিস ফেভার করি, আমি সাপোর্ট করি মব জাস্টিস। আমিও ফেভার। আপনি এর প্রেক্ষাপটটা আপনাকে বলি। মারিও পুজোকে জিজ্ঞাসা করা হইলো, তুমি কেন মব জাস্টিসটাকে একটা আইডিয়াস হিসাবে তুলে ধরছো গডফাদারে? সে কি বলছে জানেন? যখন ন্যাচারাল একটা কোর্টে বিচার ব্যবস্থা ফেল করে, কোনো কাজ করতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধে লিপ্ত থাকে, মব জাস্টিস ফেভারেবল। এটা ওই গডফাদারের যে লেখক মারিও পুজো এই কথাটা আজকের না রে ভাই, বহু আগে কথাটা বইলা গেছে। আমি আপনার প্রশংসা করি যে আপনি এটাকে সাপোর্ট করেন, কিন্তু বর্তমানে একটা জিনিস বলি, আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী বা কালপ্রিট বা ক্রিমিনালদের বিরুদ্ধে গুম এবং ক্রস ফায়ারকে সমর্থন করি। এটা মিসইউজ করতে পারে। আমি এই সমস্ত ক্রিমিনালদেরকে আইনের চোখে বিচার করা যায় না, যাকে হয়তো বড় 2 বছর জেল দেওয়া যাবে। একটা মাদক বদিকে কোনো অবস্থাতে জেলখানে রাখতে পারবেন না। সো বদি ডিজার্ভ টু বি ক্রস ফায়ার। প্রদীপ ওসি প্রদীপ অন দ্য স্পট ক্রস ফায়ার, তাদেরকে তো আইন কিছু করতে। মেজর আক্তার, আপনি কি মনে করেন এই সালাউদ্দিন আহমেদ যতদিন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আর আমির খসরু যতদিন জীবিত আছে, প্রদীপের কিছু হবে, বিচার মৃত্যুদণ্ড কার্যকর হবে? যদি প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর না হয় তাহলে সময় বলে দিবে যারা তাকে রক্ষা করবে তারা হয়তো মৃত্যুদণ্ডের মধ্যে না পড়ে যায় কিনা আমি জানি না। কারণ প্রদীপ ইজ নট দ্যাট পজিশন নাও। প্রদীপ কিন্তু একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটে প্রদীপকে রক্ষা করতে কেউ যায়। বদি আর প্রদীপ এক জিনিস নয়। অলরেডি ভাই ভারতীয় হাই কমিশনে মদ খাওয়ার সময় মির্জা ফাক, আমির খসরু এবং সালাউদ্দিন বলে এসছে, হি সেড ডোন্ট ওয়ারি। আমি একটা কথা বলি ভাইয়া, আমি যতটুকু ছোটখাটো পলিটিক্স বুঝি বা ফরেন পলিসি বুঝি, ইন্ডিয়া উইল নেভার ওন প্রদীপ। They already did, ভাই। ফার্স্ট সেক্রেটারি অফ ইন্ডিয়া, ভাই, রাজেশ অগ্নিহোত্রী কি ছিল? রাজেশ অগ্নিহোত্রীর পজিশন কি? প্রদীপকে ওন করার মতো কোনো রেকর্ড আমরা এখন পাইনি, মানুষ বলতেছে। কারণ যদি এটা করে তাহলে ইন্ডিয়া 2-2 চায় সে বাংলাদেশের রাজনীতিতে এবং অপরাধে যে অংশগ্রহণ করে এটা ধরে খাওয়া যাবে। আপনার আর আমার মধ্যে কি এখনো কোনো সন্দেহ আছে যে বাংলাদেশের পলিটিক্যাল কিলিং এন্ড অ্যাট্রোসিটিজ এর সাথে ভারত জড়িত? এক্ষেত্রে কি আমাদের আর কোনো সন্দেহ আছে? এটা তো আমার আজকের না, এটা তো আমি আরো 10 বছর আগে বলেছি। আমাদের দেশে যত আকাম কুকামের জন্য ভারত দায়ী। এখানে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যেহেতু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ব্যক্তিরা কথা বলতেছে এখন বিভিন্ন সময়ে, আমরা মনে করি বাংলাদেশের বিষয়টা চ্যাপ্টারটা কেয়ার অফ ইন্ডিয়া না রেখে
কেয়ার অফ ইন্ডিয়া না রেখে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপনার মাধ্যমে লবি করতে চাই, যদি এই জন্য ফি দিতে হয় রাজি আছি। ফোন করছে, লেটস বি ডাইরেক্ট, আমাদের অ্যাড্রেস গ্রুপটা বদলায় দাও, আমার অ্যাড্রেস গ্রুপটা বদলাও। আমি আমার ছোট সময় কেয়ার অফ চিঠি আসতো না বাড়িতে, অমুকের কেয়ার অফে, আপনারা আপনার আমেরিকান সিনেটের দিকে তাদেরকে বলেন তোমরা বাংলাদেশের সঙ্গে হোক, যত ছোটই হোক, আমরা তোমাদের কিছু না কিছু, আমরা তো অন্তত তোমাদের গায়ে কাপড় তো দিচ্ছি, তোমাদের প্যান্টির থেকে নিয়ে কোট শার্ট সবই তো দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে আরো কিছু চাইলে আরো দিব, কিন্তু আমাদেরকে একটু সিঙ্গাপুরদের মতো, একটু আবুধাবিদের মতো তোমাদের আমি ভাই এই ক্ষেত্রটায় আমি আর আপনি we are on the same, you and me, we are on the same page. আমার কোনো ডিফারেন্ট মানসিকতা নাই ভাই। ওকে ভাই, আচ্ছা ভাই, আজকের আমরা আলোচনাটা এখানেই আমরা র‍্যাপ আপ করি।